অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব, প্রতিটি গুলির বিচার হবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। সংসদ না থাকলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের শপথের আগে মত আপিল বিভাগের। ভবিষ্যতে আইনি প্রশ্নের আশঙ্কা দূর। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে জানালেন জয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার নতুন উপদেষ্টাদের প্রথম বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হবে, দ্রুতই চালু হবে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সহকারী উপদেষ্টা বা কোনোভাবে পদায়ন করে শিক্ষার্থীদের সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত রাখা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। শপথ নেয়ার পর শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শপথ নেওয়া উপদেষ্টারা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয়ে জানানোর পাশাপাশি নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করব। বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এইটা যেন আর না হয়। সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে তার একটি কাঠামো তৈরির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকবো আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি। হয়রানিমূলক বিভিন্ন আইন বাতিল, আর্থিক খাত সংস্কার ও আন্দোলনে নিহত আহত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টা মণ্ডলী নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে পরে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে শহীদ বেদিতে আবারও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানো শেষে দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান উপদেষ্টারা। সবাই দোয়া করবেন, এটা আমাদের
একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। এক নম্বর চ্যালেঞ্জ, এটা ঠিক হলে বাকি সব ঠিক হয়ে যাবে। সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এই বিষয়গুলোকেই একটা চ্যালেঞ্জ তৈরি হবে। এবং তবে আমরা আশা করি যে যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার নতুন দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে প্রতিরক্ষা, শিক্ষা, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, জ্বালানি সহ 27টি মন্ত্রণালয় রয়েছে। এদিকে বিকেলে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের অধীনে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে একথা জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। অন্যদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিল বিএনপি ও ছাত্রদলের প্রতিনিধি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ উভয় পক্ষের সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতি হবে সে বিষয়ে আলোচনা করছে জাতিসংঘের প্রতিনিধিরা। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এখন সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ার বিষয়ে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা করছে বিএনপিও। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কীভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। এদিকে সম্প্রতি ছাত্র আন্দোলনের সময়
আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ সাধারণ শিক্ষার্থীরাও এ সময় তাদের সাথে ছিলেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি সরকারের প্রতিও আহ্বান জানান ছাত্র দলের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংসদ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আইনি কোনো বাধা ছিল না। ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টাদের শপথ নেয়ার আগেই এমন অভিমত দিয়েছিল সুপ্রিম কোর্ট। সরকার গঠনের ব্যাপারে সর্বোচ্চ আদালতের অভিমত জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলে, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও গণমাধ্যমের কাছে একই রকম অভিমত দিয়েছেন। গতকাল রাতে আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দলটি পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, দুর্বৃত্তরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন ও সর্বস্তরের নাগরিক এই বিষয়ে সজাগ আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। থানায় কোনো ধরনের হামলা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরেও নিজ নিজ নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও শঙ্কিত। তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না অনেকেই। পুলিশ কর্মকর্তারা জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে জনগণের সেবা দিতে প্রস্তুত তারা। রিপোর্ট করছেন এস.এম. ফয়েজ। ব্যাপক গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপরেই বিক্ষুব্ধ জনতার হামলায় ভেঙে পড়ে বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম। জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরই মধ্যে রাজধানীর ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে। তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে। তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডিপ্লয়েড ছিলাম, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেন, সামরিক বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন। তেজগাঁও থানায় আসেন, এখানে পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানে সকাল থেকে আমরা জিপি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। 3টি থানায় আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় কাজ করবে পুলিশ। আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বোঝাইতে পারি না। আমাদের ব্যর্থতা, এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে। পুলিশ জনগণের সত্যিকারের সেবক হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশের যে সৈনিক, তারা তো কয়েকটা দফা দিছে, এই দফাগুলো সমস্যা সমাধান করে কার্যক্রম পরিচালনা করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আশেপাশে টল দিচ্ছি, দেখতেছি লোকজন নিয়ে
ইনশাল্লাহ পুলিশ ফিরলে আমাদের জনগণের দেশের জন্য সব উপকৃত হবে। দেখছি আজকে থেকে পুলিশ থানায় আসা শুরু করছে এবং আমরা মনে করব দেশের স্বার্থে সকল পুলিশ যাতে মিলেমিশে কাজ করে। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় দিনরাত কাজ করছে শিক্ষার্থীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অনেক প্রতিষ্ঠান। সবাই স্যাটিসফাই আমাদের উপরে, সবাই কথা শুনছে। বলা চলে যে খুবই অল্প সংখ্যক মানুষ অথবা বুঝছে না, কিন্তু যখনই আমরা হাসি মুখে বোঝানোর চেষ্টা করছি তারা খুবই ভালো রেসপন্স করছে। এই যে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা যাতে আরও ইতিবাচক এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব। এবং ভয়ভীতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে পুলিশ, আশা সাধারণ মানুষের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে শুরু হয়েছে থানাগুলোর কার্যক্রম। ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। প্রায় 4 দিন পর সকালে সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় থানায় কার্যক্রম শুরু করে পুলিশ। প্রতিটি থানার নিরাপত্তা ও পুলিশ সদস্যদের সহায়তা থাকবেন সেনা সদস্যরা। তবে থানার কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্যের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। কয়েকদিনের মধ্যে সব পুলিশ সদস্য কাজে যোগ দেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেখ হাসিনার দেশ ত্যাগের পর দেশব্যাপী শুরু হয় পুলিশের উপর হামলা, থানায় লুটপাট ও অগ্নিসংযোগ। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে থানা থেকে আত্মগোপনে যান দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে এই সভা অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর, লালবাগ ও চকবাজার থানায় নিয়োজিত পুলিশের ডিসি, এডিসি ও ওসিগণ। নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, আনসার এবং বিএনসিসি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসব এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে থানার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আমাদের আসলে 2টি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি। মানুষ যেন আশ্বস্ত থাকেন, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। এবং দ্বিতীয়ত আজকের এই সমন্বয় সভার মাধ্যমে এটা জানানো যে সেনাবাহিনী এই এলাকায় যে থানাগুলো রয়েছে সেই থানার নিরাপত্তা বিধানে মোতায়েন হয়েছে এবং আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ ভাইদেরকে যেন তারা থানায় যোগদান করেন এবং থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। 5 আগস্ট থেকে 52 জেলায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের নেতারা বলেন, ভিন্ন ধর্মের মানুষের উপর বহু বছর ধরে হামলা চলে আসছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুক্রবার সকালে সংবাদ ঢাকা রিপোর্টার্স ইউনিটতে সম্মেলন করে জানায়, 5 আগস্ট থেকে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 52 জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পুড়িয়ে দেয়া, বাড়িঘরে হামলা ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে বলে আশা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। সংগঠনের নেতারা বলেন, এবারই নতুন নয়, অনেক বছর ধরে ভিন্ন ধর্মের মানুষের বাড়িঘরে এই হামলা চলছে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা বন্ধ না হলে ছাত্র জনতার বিজয় কলুষিত হবে বলেও শঙ্কা তাদের। স্বস্তি ফিরে না আসা পর্যন্ত সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর পুরান ঢাকার বেশ কয়েকটি মন্দির এবং বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দেখা করে এই আশ্বাস দেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা। এই অস্থির সময়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। হিন্দু বাসিন্দারা বলেন, গেল কয়েকদিনের অস্থিরতায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় তারা অনিরাপদ বোধ করেননি। এর আগে সকাল থেকে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগের ইস্কন মন্দির এবং টিকাটুরের জয়কালী মন্দির এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে দেখা করেন তিনি। এসব এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী। বাংলাদেশটা আমাদের সকলের, আমার, আপনার, আমাদের সকলের দেশ এবং এখানে সবাই নিরাপদে বসবাস করবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনারা জানেন দেশে একটা পরিবর্তন হয়েছে। বিগত 2-4 দিন একটা সরকার ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই, তাই কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে।
কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, গতকাল সন্ধ্যায় সরকার শপথ নিয়েছে, আজকে থেকে বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য তারা যোগদান করবে। এবং পাশাপাশি আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন মন্দির, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় আমরা পাহারা আপনাদেরকে সহযোগিতা করছি। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এই পরিবর্তনের ফলে কেউ বিন্দু মাত্র মনে করবেন না যে আপনাদের কোনো ধরনের ভীতি আপনাদের মধ্যে রয়েছে, বসবাসের জন্য আপনাদের অনুপযোগী মনে হচ্ছে, কোনোদিনও মনে করবেন না। আমাদের এই দুঃসময়ে যারা থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা সমবেতভাবে এখন ঐক্যবদ্ধভাবে এই দুষ্কৃতিকারী কারা আমরা সবাই জানি, তাদেরকে আমরা ঠেক দেব। আমরা দেশকে ভালোবাসি, সবার উপরে মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কাজে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা, আমাদের বিশ্বাস অবশ্যই থাকবে। আমি চাই আমরা একসাথে, এক চিন্তায়, এক ভাবনায় আমরা দেশকে আবার পুনর্গঠন করব। সবাইকে শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় বাড়ছে পণ্য সরবরাহ, কমতে শুরু করেছে দামও। মুরগি, মাছ, মাংস সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে। এদিকে বাজার তদারকিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতন হতে না হতেই ভেঙে পড়েছে নিত্যপণ্য নিয়ে কারসাজির সিন্ডিকেট। এর প্রভাবে এরই মধ্যে দাম কমেছে মাছ, মুরগি সহ প্রায় সব ধরনের সবজির। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কমেছে ডিমের দামও। এখন আজকের বাজার ভাই আমরা ব্রয়লার বেচতেছি 170 টাকা, আর সোনালী বেচতেছি আপনার 280 টাকা, 90 টাকা। মোটামুটি আগের চেয়ে 5-10 টাকা সব জিনিসের দাম কমছে। এখন আবার এই 2 দিন ভাই আমি 150 টাকা, 145 টাকা ডজন চলতেছে। টানা কয়েকদিনের অস্থিরতার পর সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। বেশিরভাগ সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। আগের থেকে গত সপ্তাহে এই সপ্তাহে পার কেজি প্রতি 100 করে কমছে। একদম ন্যায় প্রতিষ্ঠার সাথে উনি এই দেশটাকে চালাবে। যেহেতু ছাত্র সমন্বয়কারীরাও আছে, সেহেতু আমরা বিশ্বাস রাখি যে দেশটা এখন ভালো দিকেই যাবে। 3-4 হাত বদল হয় আমাদের কাছে আসে, এই জন্য দাম বেড়ে যায়। করলা আগে ছিল হলো 120 হইতে 100 টাকা, এখন বর্তমানে হলো 60 থেকে 70 টাকা কেজি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত সবকিছু নাগালের মধ্যে আসবে প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের। বাজারে যারা ইজারাদার ছিল তারা মনে হচ্ছে একটু নিজেরা একটু সচেতন হওয়ার জন্য নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করতেছে। অনেক কিছু দাম কমছে, আশা করি সামনে আরো কমবে। বাংলা ভাইয়ের মতো লোক ধরতে পারছে, জয়নাল হাসানের মতো লোক ধরতে পারছে, আজও মধ্যে সিন্ডিকেট ধরা পড়ছে এমন লোক আমি দেখিনি। যেখান থেকে মাল উৎপাদন হয়, যেখান থেকে মাল সাপ্লাই, আমরা যদি ওখানে যাই যদি দেখে তাহলে অবশ্যই আমরা কমে পারবো। সিন্ডিকেটগুলো যদি বন্ধ হয়ে যায়, এই দ্রব্যমূল্যের দামটা ঠিক হবে এবং জনসাধারণের নাগালের মধ্যে আসবে। এই 15 বছর একটু একটু করে যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে দ্রব্যমূল্যের, সেখান থেকে একটা পরিত্রাণ পাবো বলে আমরা আশা করতেছি। এদিকে বাজারে কারসাজি ঠেকাতেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। পণ্যের চালান দেখাতে না পেরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় কিছু ব্যবসায়ীদের। চালান তো রাত্রে ছিলি পাইব, হ্যাঁ রাত দিনও টাকা দেয় না, তো দিনে তো টাকা দেয় না। এখানে প্রতিনিয়ত যেভাবে দুর্নীতি করা হচ্ছে, তারপর হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে একটু মনিটরিং করতে চাচ্ছি যে এগুলো যেন সবকিছু হচ্ছে ঠিকঠাক হয়ে যায়। পেঁয়াজ হচ্ছে এখানে বিক্রি করা হয় 116 থেকে 17 টাকা, যেটা বাইরে বিক্রি করা হয় 140 টাকা। এরপরে হচ্ছে পোলাও চাল 120 টাকা এখানে, বাইরে যেটা 135 থেকে 40 টাকা বিক্রি করা হয়। তো এগুলা যেন হচ্ছে সাধারণ মানুষ যেন এগুলোর ভোগান্তির শিকার না হয়, তাই আমাদের এই প্রচেষ্টা যেন হচ্ছে ওনারা ওনাদের মানে যে চাওয়া আর কি, ওই চাওয়া অনুযায়ী যেন জিনিসপত্র কিনতে পারে। সব ধরনের চাঁদাবাজি ঠেকাতে সক্রিয় থাকার ঘোষণা শিক্ষার্থীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে জোরদার করা হয়েছে সেনা নিরাপত্তা। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। এছাড়া কারখানার নিরাপত্তায় নানা পদক্ষেপ নিতে শুরু করেছে মালিকপক্ষ। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। চলমান সহিংসতায় আশুলিয়ার পোশাক কারখানাগুলো বন্ধ থাকে বেশ কিছুদিন। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর খুলতে শুরু করেছে কারখানাগুলো। কঠোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনা সদস্যরা। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ সহ কলকারখানার কর্মচারী কর্মকর্তাদের মাঝে। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা চাই আমাদের ফ্যাক্টরি ভালোভাবে চলুক,
আমরা কাজ করতে আসছি। ঠিকভাবে কাজ করলে ঠিক মতো খাইতে পারবো, দেশেরও ভালো হবে, আমরা এগুলাই চাই। আধিপত্য বিস্তারের যে লড়াই, এই লড়াইয়ের কারণে বর্তমান বাংলাদেশে একটু নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে আমরা মনে করতেছি হয়তো এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে। স্থানীয় আধিপত্য বিস্তার বন্ধে কঠোর হচ্ছে মালিকপক্ষ। আগামীকাল থেকে ইনশাল্লাহ 100% ফ্যাক্টরি চলবে, কারণ আরএমজি সেক্টর সচল না হলে পরে দেশের অর্থনীতিকে সচল করা আমাদের জন্য কঠিন হবে। তো আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি, সেনাবাহিনী আমাদের সাথে আছেন, আমরা অর্থনৈতিক যুদ্ধ করছি, ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যুদ্ধ করছেন, সবাই মিলে আমরা একসাথে আবার রিস্টার্ট। এই ফ্যাক্টরিটা আমার কন্ট্রোল নিতে হবে, এই ফ্যাক্টরিটা অমকের কন্ট্রোলে ছিল, আমার কন্ট্রোল নিতে হবে, এই এলাকাটা আমাকে আধিপত্য বিস্তার করতে হবে। এটি কিছু মহল করছে। আমরা এই প্রচেষ্টাটাকে ধিক্কার জানাই। আমাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে জয়েন্ট টাস্ক ফোর্স এটাকে প্রিভেন্ট করবে। শৃঙ্খলা ফেরাতে সেক্টর ভাগ করে টহল জোরদার করেছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীও আমাদের সাথে সমন্বয়ে কাজ করবে। অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাক্টিভেট হবে কিছুদিনের মধ্যেই, এবং অ্যাক্টিভেট হলে এই জিনিসটা আরো কম্প্রিহেন্সিভলি আমরা কাজ করতে পারবো। এবং আমি শিওর যে ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের এই অরাজকতা যেন কেউ না করতে পারে, বিশৃঙ্খলা যেন কেউ না করতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এ শিল্পকে সচল রাখতে যথাযথ পদক্ষেপ প্রত্যাশা সকলের। শেফালী মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে গুরুত্ব, প্রতিটি গুলির বিচার হবে জানালেন উপদেষ্টা রিজওয়ানা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। সংসদ না থাকলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, মত আপিল বিভাগের। ভবিষ্যতে আইনি প্রশ্নের আশঙ্কা দূর। আওয়ামী লীগের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে জানালেন জয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।